সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম হস্তরেখায় অতিরিক্ত সৌভাগ্যের সংকেত বা চিহ্ন আপনার হাতে আছে কি? দর্শক, ভিডিওটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনা হস্তরেখায় অতিরিক্ত সৌভাগ্যের চিহ্ন। আমরা প্রথমে হাতের যে সাধারণ রেখাগুলো রয়েছে, প্রধান রেখাগুলো রয়েছে, সেই রেখাগুলো সম্পর্কে একটু ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা, এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা, এই রেখাটিকে বলে হৃদয় রেখা। এই যে তিনটি প্রধান রেখা, এই তিনটি প্রধান রেখা প্রায় প্রত্যেকের হাতেই থাকে। এর সঙ্গে আরেকটি রেখা থাকে, সেটি হচ্ছে এই রেখাটি, এটিকে বলে ভাগ্য রেখা। এটি হয়তো সবার থাকে না, কিন্তু এই তিনটি প্রধান রেখা প্রায় প্রত্যেকেরই আছে। তা এ বিষয়ে আমরা যারা ইউটিউবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত বা জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখে থাকি বা দেখছি, তারা প্রায় সবাই এই প্রধান রেখাগুলো সম্পর্কে অবগত আছি বা আছেন। তো এবার আমাদের আজকের যে আলোচ্য বিষয়, যে অতিরিক্ত সৌভাগ্যের চিহ্ন, হাতে কোন সংকেতগুলো যে থাকলে জাতক অতিরিক্ত সৌভাগ্যের অধিকারী হয়, তো সেই সংকেতগুলো কি? বেসিক্যালি আমরা সেই সংকেতগুলো কয়েকটি স্থান থেকে জানবো, কয়েকটি স্থান থেকে এই সংকেতগুলো জানবো। তো প্রথম হাতের রেখার বিচার বিশ্লেষণ করতে গেলে সর্বপ্রথম বিচার বিশ্লেষণের বিষয় হচ্ছে হাতের আঙ্গুল, হাতের রং। তো আপনাদের আমি একটু বলে রাখবো যে এই হাতের আঙ্গুল এবং রঙের বিচারটা আগে করবেন। যারা সৌভাগ্যের অধিকারী হয়, যারা অতিরিক্ত সৌভাগ্য অর্জন করে বা ধনী, মানী, জ্ঞানী, গুণী, অর্থ, বিত্ত, ধন সম্পদশালী, তাদেরই তো আসলে সমাজে সৌভাগ্যশালী বলা হয়। তো এই ধরনের মানুষের কিন্তু এই হাতের আঙ্গুলগুলো খুব স্ট্রং, সোজা, স্ব গ্রহমাউন্তের ক্ষেত্রে সোজাভাবে দণ্ডায়মান থাকে। অর্থাৎ এই আঙ্গুলগুলো একটু লম্বা ধরনের হয়, একটু লম্বা ধরনের হয়। অর্থাৎ এই আঙ্গুলগুলোই হাতের চেটোর তুলনায় একটু লম্বা লম্বা মনে হয়। আর আঙ্গুলগুলো বেশ গোল পুষ্ট, গোলগাল পুষ্ট হয়, চ্যাপ্টা ধরনের হয় না। তো প্রথম সত্য হচ্ছে এই হাতের আঙ্গুলগুলো লাল গোলাপে আভাযুক্ত এবং গোলাকার, মসৃণ, অশুভ চিহ্ন বর্জিত। অশুভ চিহ্ন বলতে হাতের আঙ্গুল, অশুভ চিহ্ন বলতে হাতের আঙ্গুল বাঁকা হয়, এদিকে বাঁকা, এদিকে বাঁকা, কিংবা এই আঙ্গুলের আড়াআড়ি কোনো রেখা থাকা, আঙ্গুলে ক্রস থাকা, আঙ্গুলের তিল চিহ্ন থাকা, এগুলোকে আঙ্গুলের অশুভত্ব হিসেবে ধরা হয়। তো এই অশুভ চিহ্ন বর্জিত প্রথমত আঙ্গুলগুলো। তারপর এই হাতের অংশটা থলথলে ধরনের হলে চলবে না, থলথলে ধরনের নয়, এবং অধিক শক্ত নয়, শক্ত ধরনেরও নয়। এই হাতটা নরম মেয়েদের মতো তুলতুলেও নয়, আবার অধিক শক্ত, অর্থাৎ যারা খুব কায়িক শ্রম করে, যে হাতের সাহায্যে যারা খুব কায়িক শ্রম করে, তাদের হাত যে ধরনের শক্ত, কড়া কড়া, অনেক শক্ত হয়, এই ধরনেরও নয়। অর্থাৎ এই হাতটি থাকবে মধ্যমানের, অধিক নরম নয়, অধিক শক্ত নয়, এই ধরনের মধ্যমানের হাত, এবং বর্ণটি অনেকটা গোলাপি বর্ণ বিশিষ্ট
বা যেটা লাল গোলাপি আভাযুক্ত এরকম থাকবে। এটা কিন্তু মানুষের গায়ের রঙের সঙ্গে সামঞ্জস্য করে এই হাতের তালুর রংটা সামঞ্জস্য বিচার করতে হয়। এখন লাল গোলাপি আভাযুক্ত আমি বলছি, এখন তাই বলে তো একজন কালো মানুষের হাতের এই বর্ণটা লাল গোলাপি আভাযুক্ত হবে না, তার বর্ণটা কিন্তু একটু আলাদা হয়, কিন্তু লাল বর্ণ বিশিষ্টই হয়, হাতের বর্ণ কালো হয় না। তো শর্ত প্রথম, আঙ্গুলগুলো সুন্দর মসৃণ একটু লম্বা ধরনের, এবং দ্বিতীয়ত এই হাতের তালুটা লাল গোলাপি বর্ণ বিশিষ্ট, অতিরিক্ত শক্ত নয়, আবার থলথলে মেয়েদের মতো নরম নয়, মেয়েদের হাতের মতো নরম নয়, কোমল নয়। এবার এই যে হৃদয় রেখা, তারপর এই হৃদয় রেখা থেকে একটি রেখা এইভাবে বেরিয়ে বৃহস্পতির দিকে যদি গমন করে, হৃদয় রেখা থেকে একটি শাখা রেখা যদি বেরিয়ে এইভাবে বৃহস্পতির দিকে গমন করে, তাহলে এই জাতকের যে সৌভাগ্যের যে ইঙ্গিত, তার একটি ধাপ এগিয়ে যাওয়ার নির্দেশ কিন্তু এখানে এই হস্তরেখায় করছে, যে সে সৌভাগ্যের সোপানে সে পৌঁছাবে, তার একটি ইন্ডিকেট কিন্তু এটি রেখে যায়। এরপর লক্ষ্য করবেন, এরপর দেখবেন যে রবি রেখার অবস্থান। এই যে অনামিকা আঙ্গুলের নিচে যে মাউন্টটি, এই অংশটুকু রবির অংশ, রবির মাউন্ট। তো এইখানে যে রেখা থাকে এই রেখাকে বলে রবি রেখা। এই রবি রেখায় এরকম স্পষ্ট দণ্ডায়মান একটি রবি রেখা যদি থাকে, তাহলে তার সেই সৌভাগ্যের পৌঁছাবার জাতক, যে অর্থাৎ এই হাতের এই রেখাধারী জাতক যে সৌভাগ্যে পৌঁছাতে পারবে, তার জীবনে সৌভাগ্যকে বহন করে বা বয়ে নিয়ে আসতে পারবে, তার আরও একটি ধাপ কিন্তু এই জাতক এগিয়ে গেল। একটি রবি রেখা একটি ভাগ্য রেখার চেয়েও অধিক ফলদায়ক হিসেবে বিবেচিত করা হয়। রবি রেখাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় জ্যোতিষশাস্ত্রে। অর্থাৎ এই যে ভাগ্যরেখা না থাকলেও মানুষকে ভাগ্যহীন হিসেবে আখ্যায়িত করা হয় না জ্যোতিষশাস্ত্রে, কিন্তু রবি রেখা না থাকলে তাকে ভাগ্যহীন হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ ভাগ্যের কোনো সহায়তা সে পাবে না, তাকে নিজের কর্মের দ্বারাই চলতে হবে, এমনটি বলছে জ্যোতিষশাস্ত্র। তো এটি আরো একটি ধাপ এগিয়ে গেল। এই রবি রেখা যত বৃহৎ হবে, এইভাবে যদি রবি রেখা আয়ু রেখাতে এসে মেশে বা ভাগ্য রেখাতে এসে মেশে, বা ভাগ্য রেখা থেকে যদি রবি রেখা ওঠে, আর সেই সঙ্গে পরিচ্ছন্ন স্পষ্ট দোষ মুক্ত একটি ভাগ্য রেখা থাকে, পরিচ্ছন্ন স্পষ্ট দোষ মুক্ত, এখানে কিন্তু একটি শর্ত আমি বলছি, পরিচ্ছন্ন দোষ মুক্ত এবং সুন্দর ভাগ্যরেখা স্পষ্ট। অর্থাৎ এই ভাগ্যরেখাটি হতে হবে অধিক গভীর নয়, অধিক সূক্ষ্ম নয়, কোথাও ঢেউ খেলানো বা আঁকা বাঁকা হয়ে উঠবে না, এইভাবে আঁকা বাঁকা বা ঢেউ খেলানো হয়ে উঠবে না, কিংবা উঠতে উঠতে এইভাবে কেটে কেটে বা ছিঁড়তে উঠবে না। এই ভাগ্যরেখার উপরে আমি এটি কাটবো না, এই ভাগ্যরেখার উপরে কোনো আড়াআড়ি রেখা থাকবে না, কোনো তিল চিহ্ন থাকবে না, কোনো ক্রস চিহ্ন থাকবে না, তাহলে এই ভাগ্যরেখাটি শক্তিশালী ভাগ্যরেখা হিসেবে পরিগণিত হয় জ্যোতিষশাস্ত্র মতে। তো এই ভাগ্যরেখাটি অনুরূপ থাকবে এবং রবি রেখাটি অনুরূপ থাকবে। তাহলে এখানে লক্ষ্য করুন, এই জাতকের কিন্তু এখানে একটি চতুষ্কোণ সৃষ্টি হয়েছে, হাতে একটি ডায়মন্ড কাটিং চতুষ্কোণ, একটি ত্রিকোণ, অর্থাৎ মানি ট্রায়াঙ্গেলকে টাকার ত্রিভুজ বলা হয় জ্যোতিষশাস্ত্রে, বাংলা কথা টাকার ত্রিভুজ। অর্থাৎ এই মানি ট্রায়াঙ্গেল যার আছে জ্যোতিষশাস্ত্র মতে, সেই জাতক
অবশ্যই অর্থশালী হবে, এমন সংকেত, এমন শক্তিশালী সংকেত কিন্তু বহন করে। তবে আমি বলেছি যে এই রেখাগুলো কিন্তু দোষ মুক্ত হতে হয়। তো এই যে একটি অবস্থান আমি দেখালাম, এই অবস্থানটি যদি কোনো জাতকের হাতে থাকে, এই ধরনের অবস্থান যদি কোনো জাতকের হাতে থাকে, তাহলে সে অবশ্যই অতিরিক্ত সৌভাগ্যের অধিকারীই হবে। আমি আরও একটি খুবই গুরুত্বপূর্ণ রাজযোগ সম্পর্কিত সম্বন্ধীয় একটি রেখা দেখাবো, যেটি রাজযোগের মতো শক্তিশালী ফল প্রদান করে, সেটি দেখাবো। তার আগে বোর্ডটি পরিষ্কার করে নিই। দর্শক ধৈর্য ধরে আমার সাথেই থাকুন। আর আমি আপনাদের কাছে অবশ্যই একটি লাইকের আশা করি। আপনাদের একটি লাইক, অর্থাৎ আপনারা আমাকে কেমনভাবে গ্রহণ করছেন, কতটা গ্রহণ করছেন, এবং আমি আপনাদের কিছু দিতে পারছি কিনা তার একটি নিদর্শন হিসেবে আমি মনে করি যে আপনাদের একটি লাইক, আপনাদের মতামত এবং প্রশ্ন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আরো একটি খুব শক্তিশালী রেখা সম্পর্কে দেখাবো। দেখুন, যদি কোনো এটি একটি রাজযোগের মতো ফলাফল প্রদান করে, এটি অত্যন্ত শক্তিশালী সৌভাগ্যের রেখা, আমি এটি বোঝাবো। দেখুন, এই যে কোনো মানুষের হাতে হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা যদি বৃহস্পতির স্থান থেকে এসে সরাসরি চন্দ্রের স্থানে উপনীত হয় বা চন্দ্রের দিকে ঢলে পড়ে, বৃহস্পতির মাউন্ট থেকে উৎপন্ন হয়ে চন্দ্রের মধ্যে ঢলে পড়ে, অর্থাৎ এটি বৃহস্পতি এবং চন্দ্রের একটি কানেকশন। বৃহস্পতি চন্দ্র রাশিচক্রে, বৃহস্পতি আর চন্দ্র যদি এক ঘরে অবস্থান করে, সেটি যাদের জন্মকুণ্ডলী আছে বা এটি যাদের জন্ম তারিখ আছে, তারাই তো জন্মছক বা রাশিচক্র বিচার করতে পারবেন। আর যাদের নেই, তাদের জন্য হাতের রেখা। তো হাতের রেখায়ও জন্মছকে যেটা পাওয়া যায়, হাতের রেখায়ও যদি একজন অভিজ্ঞ জ্যোতিষী হয়ে থাকে, হাতের রেখা থেকেও সেই ফলাফলগুলো নিশ্চিত করতে পারে খুব সহজেই। দেখুন, এটি একটি রাজযোগ, যেটি জন্মছকে যদি চন্দ্র এবং বৃহস্পতি এক ঘরে অবস্থান করে, তাহলে সেটিকে রাজযোগ বলে। তবে সেটি কোন ঘরে অবস্থান করছে সেই সাপেক্ষে যেমন ফলাফল নির্দেশ হয়, তেমন এই হাতের রেখার উপরেও এটি একটি রাজযোগ, চন্দ্র এবং বৃহস্পতি যোগাযোগ। কিন্তু ফলাফলটা কতটা পাবে বা পাচ্ছে কিনা, তার নিশ্চয়তাও কিন্তু হাতের অন্যান্য বৈশিষ্ট্যের উপরে। সেই বিষয়টা আজকে আপনাদের পরিষ্কার করে জানাতে চেষ্টা করব। তো এই বৃহস্পতি চন্দ্রের এটি একটি রাজযোগ। আবার অনেকের হাতে এমনও হয়, দেখুন, এমন নেই, এমন আছে একটি রেখা, এই মস্তিষ্ক রেখা থেকে একটি রেখা বৃহস্পতিতে গেছে। এই রেখাটি নিয়ে আমি অনেকগুলো ভিডিওর মধ্যে কিন্তু এই রেখাটি যে একটি শক্তিশালী রেখা এটি বলেছিলাম, কিন্তু বিস্তারিত আলোচনা কিন্তু সেখানে করা হয়নি। তবে আজকে এইটার সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবেন। তো এই যে দুটি ধরনের রেখা দেখালাম, এটি হচ্ছে একটি রাজযোগ। এবার আমরা একটু জেনে নিই রাজযোগ কি। দেখুন, জ্যোতিষশাস্ত্রে অনেক ধরনের যোগ আছে। রাজযোগ, গজকেশরী যোগ, অর্থাৎ হাতির পিঠে চড়ার যোগ্যতা সম্পন্ন যে ব্যক্তি বা যোগ্যতা রাখার যে যোগ, সেটাকে গজকেশরী যোগ বলে। তো অর্থাৎ একটা সময় ছিল মানুষ রাজা বাদশারা ছাড়া হাতির পিঠে চড়তে পারতো না। এখনকার দিনে তো 10 টাকা 20 টাকায় দিলেই সার্কাসের হাতির পিঠে ওঠা যায়, সেটি বিষয় না। কিন্তু এই যোগটা, এই নামকরণগুলো যখন হয়েছে হাজার হাজার বছর পূর্বে, তখন এটি কিন্তু রাজাদের ইঙ্গিত করত। ঠিক তেমনি রাজযোগ রাজাদের ইঙ্গিত করে, রাজার মতো ক্ষমতাশালী, রাজার মতো প্রতিষ্ঠিত। অর্থাৎ একজন রাজার কতগুলো গুণ থাকতে পারে। যোগটা যেহেতু রাজযোগ,
একজন রাজার যতগুলো গুণ, যতগুলো সৌভাগ্য থাকতে পারে, এই রেখাধারী জাতককে সে রাজা না হয়েও সেই রাজার মতো সৌভাগ্যের অধিকারী হতে পারে, এমন একটি সংকেত বা এমন একটি ভাষা, এমন একটি কথা কিন্তু বোঝানোর একটি ইঙ্গিত বহন করে আসছে এই রাজ্য শব্দটা। অর্থাৎ রাজার কি থাকে, রাজার যেমন থাকে অর্থবিত্ত, যেমন সম্মান মর্যাদা, তেমন থাকে রাজাকে মান্য করে, রাজাকে যেমন শ্রদ্ধা করে, সম্মান করে, অনুরূপভাবে রাজাকে মানুষ যেমন ভয়ও পায়, ঠিক তেমনি এই রেখাধারী জাতকের কিন্তু ওই ধরনের সমস্ত সুফলতাগুলোই, সে রাজা নয় কিন্তু রাজার মতো সম্মানের অধিকারী, রাজার মতো বহু অর্থবিত্তের অধিকারী, বহু বাড়ি গাড়ির অধিকারী হতে পারে বহু ভূয়সী প্রশংসিত একজন ব্যক্তি হতে পারে, সে বহু সংখ্যক মানুষের অন্নদাতা হতে পারে, সে বহু সংখ্যক মানুষের দ্বারা সর্বদা পরিবেষ্টিত থাকে। এই যে ধরনের গুণ, এই গুণগুলো কিন্তু এই রাজযোগ থাকলে সেই জাতক, এই যোগটি থাকলে সেই জাতক কিন্তু পায়, এমন সংকেত কিন্তু এই রেখাটি বহন করে। আর জন্মকুণ্ডলিতে সেটি কোন ঘরে আছে সেই অবস্থানের উপরে জাতক কতটা পাবে তার বিচার একজন অভিজ্ঞ জ্যোতিষী করতে পারেন, কিন্তু এখানে আমি হাতের রেখার উপরে করব, জন্মকুণ্ডলীর বিশ্লেষণে নয়, এখানে আমি হাতের রেখার উপরে করব। এখন দেখুন যে হয়তোবা আপনাদের অনেকের হাতেই হয়তো এই যোগটি রয়েছে। যদি আপনাদের কারো হাতে এই যোগটি থাকে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন, কমেন্টস করে জানাবেন যে এই রেখাটি আপনাদের হাতে, কারো হাতে রয়েছে কিন্তু সফলতা পাচ্ছেন না। আর যে সফলতা পাচ্ছেন সেও মিলিয়ে নিন আপনার হাতের বৈশিষ্ট্যের সঙ্গে। তো হয়তো এই রেখাটি রয়েছে কিন্তু সফলতা পাচ্ছেন না। দেখুন, এই রেখাটির পূর্ণ সফলতা পেতে হলে সেই হাতের কয়েকটি বৈশিষ্ট্য প্রয়োজন আছে। কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত এই হাতটি হতে হয় ভারী হাত। এই হাতটি পাতলা হাত নয়, পাতলা ধরনের হাত নয়, ভারী ধরনের হাত। এবং এই হাতটি আমি যে কয়জন মানুষের হাতে এই রেখাটি দেখেছি, যদিও আমাদের বিভিন্ন অ্যাস্ট্রোলজি জ্যোতিষ গবেষক বা জ্যোতিষ মহর্ষিদের যে সমস্ত বইপত্র আছে সেখানে তো আছেই, আমি সেখানে তো পড়েছি বা দেখে রয়েছেই। আর আমি আমার ব্যক্তিগতভাবেও এই রেখাটি দেখেছি যে কয়জন মানুষের হাতে, যতজনের হাতে আছে, তাদের হাতের বৈশিষ্ট্য ঠিক এখন যেমনটি বলছি এমনটি হলেই শুভফল তারা পাচ্ছে বা পেয়ে থাকে। এই হাতটি ভারী, এই হাতের তালুটি ভারী। সামনের দুইটা অংশেই বিভক্ত করবেন এইভাবে, দেখবেন সামনের এই উপরের অংশটি একটু পাতলা আর নিচের অংশটি বেশি ভারী। মানে হাতটি ভারী, হাত কিন্তু পাতলা শ্রেণীর হাতে এই রেখা সফলতা দেয় না। পাতলা শ্রেণীর হাতে এই রেখা থাকলেও সে সুফল পায় না। তারপরেও এই হাতটার এই উপরের অংশটি একটু পাতলা, এই অংশের চেয়ে এই অংশটা একটু পাতলা। এবং এই হাতের গঠনটি হচ্ছে, দেখুন আমি একে দেখাবো, একটু এটি থলথলে বা নরম ধরনের বা খুব শক্ত ধরনের হাত হলে এই রেখাটির সফলতা পায় না, বা এই হাতটি অনেকটা এই ধরনের শেপের হয়। হাতের এইভাবে শেপটা আঁকবেন, দেখবেন যে এই হাতটা অনেকটা মানে চতুষ্কোণ, কিন্তু একটু যেন মাথাটার দিকে এরকম বাঁকা, এরকম একটু দুই সাইডে একটু উঠা মতো, চতুষ্কোণ টাইপের হাত কিন্তু একটু ওঠা মতো। অর্থাৎ দেখুন আমি অনেকটাই যে এই টাইপের হাতটার ধরনটাই একটু আলাদা। এই যে এই ধরনের, এই হাতের এই আঙ্গুল থেকে এইভাবে এই করলে দেখা যায় যে হাতের তালোটা অনেকটা এই ধরনের হয়। যদি এই ধরনের হাতের বৈশিষ্ট্য হয় এবং এই রেখাগুলো যদি থাকে,
এই রেখাটি যদি থাকে তাহলে সেই জাতক এই রাজযোগের পরিপূর্ণ সফলতা পেয়ে থাকে। দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে আরও ভালো ভালো বিষয়বস্তু নির্ভর ভিডিও উপস্থাপন করবার জন্য। আপনাদের মতামত এবং প্রশ্ন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আমি উত্তর দেবার সর্বাত্মক চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।